আজ থেকে কয়েক হাজার বছর আগের ঘটনা। নীল নদের তীরে অবস্থিত মিশর নামক দেশে আকাবা রাজ্যের রাজা ছিলেন আমেনহোতেপ। তিনি ছিলেন একজন অত্যাচারী ও নিষ্ঠুর শাসক। মাত্র 5 বস্তা ধান? এখনো তোকে খাজনার জন্য 10 বস্তা ধান দিতে হবে। মালিক, এই 5 বস্তা ধানই আমি এবার চাষ করে ফলিয়েছি, আরো 10 বস্তা কোথায় পাবো? যা, তোকে আরো 10 দিন সময় দেওয়া হলো, তার মধ্যে আরো 10 বস্তা ধান রাজপ্রাসাদে পৌঁছে দিবি। আজই 5 বস্তা নিয়ে যাচ্ছি। এমনটা করবেন না মালিক, সব ধান নিয়ে চলে গেলে আমরা কি খাবো? হাত জোড় করছি, সব ধান নিয়ে যাবেন না। তোর এত বড় সাহস, তুই আমাদের ধান নিয়ে যেতে বাধা দিস? সরে যা, সরে যা বলছি। না মালিক, না, আমি আপনাকে সব ধান নিয়ে যেতে দেব না। তুই রাজা আমেনহোতেপের সৈন্যদের পথ আটকাস। আমাদের পথ আটকাবার শাস্তি তোকে পেতেই হবে। সৈন্য, কি ব্যাপার? রাজা মশাই, আপনার জয় হোক। এই যুবক খাজনা দিতে অস্বীকার করায় একে বেঁধে এখানে এনেছি। না না, আমার রাজ্যের প্রজা আমাকে খাজনা দিতে অস্বীকার করছে। আমি আদেশ দিচ্ছি, এই মহা অপরাধের জন্য এখনই এই নগণ্য লোকটার হাত পা মাথা কেটে নীল নদের জলে ছুঁড়ে ফেলে দাও। আমায় ক্ষমা করে দিন প্রভু, আমায় ক্ষমা করে দিন, আমার জীবন দান করুন। অনেক বড় মৌচাক। এই মৌচাক ভাঙলে অনেক মধু পাওয়া যাবে। কিন্তু অনেক উঁচুতে মৌচাকটা। ভাল্লুকের সাথে অনেক লড়াই হলো, এবার মধু নিয়ে বাড়ি যাবার পালা।
কি হলো মা? পিতা, প্রত্যহ সকালে এই নিরীহ মানুষগুলোর করুণ আর্তনাদে আমার ঘুম ভাঙে। ওদের জন্য খুব কষ্ট হয়। পিতা, আপনি তো এই রাজ্যের মন্ত্রী, আপনি কি এই নিরীহ প্রজাদের জন্য কিছু করতে পারেন না? না রে মা, আমার কিচ্ছু করার নেই। এই রাজ্যে যা কিছু হয় সব রাজার আদেশে হয়। আমি তো নামমাত্র মন্ত্রী পদে আসীন। রাজামশাই যা কিছু আলাপ আলোচনা করেন সবই তাঁর প্রধান সেনাপতি মারুদের সহিত। পিতা, কোন রাজ্যের প্রজাই এইরকম অত্যাচারী নিষ্ঠুর শাসককে পছন্দ করে না। রাজার দায়িত্ব প্রজাদের সুখ দুঃখ দেখা, তাদের উপর অকথ্য নির্মম অত্যাচার করা নয়। রাজা প্রজাদের সাথে যা খুশি তাই করতে পারেন না। এ যে অন্যায়। আমাদেরও প্রতিবাদ করা উচিত এই অন্যায়ের বিরুদ্ধে। আস্তে বল মা, আস্তে বল। যদি কোনোভাবে এই কথাগুলো রাজার কানে যায় তাহলে তিনি আমাদের দুজনের শরীরকে কেটে টুকরো টুকরো করে নীল নদের জলে ভাসিয়ে দেবে। রাজার রাজ্যে থেকে, রাজার প্রাসাদে থেকে রাজবিরোধী কথা বলিস না মা। এইগুলো রাজবিরোধী কথা? না পিতা, না, এইগুলো ন্যায়ের কথা। আমায় ভুল বুঝিস না মা, আমি তোকে খুব ভালোবাসি। তোর ভালো মন্দ দেখার দায়িত্ব আমার। তাই জলে থেকে কুমিরের সাথে লড়াই করা উচিত নয়। সৈন্যরা এই কক্ষের দিকেই আসছে। আমি আসি রে মা, তুই নিজেকে শান্ত কর। আমরা আর কতদিন রাজা আমেন হতে পেরে অত্যাচার সহ্য করব? আমাদের গরিবদের কি জীবনের কোনো দাম নেই? রাজা আমেনা হতেপের পূর্বে এই আকাবা রাজ্যে কত সুখ শান্তি ছিল, কিন্তু রাজা আমেনা হতেপের রাজত্বকালে এই আকাবা রাজ্যের প্রতিটি প্রজা রাজার দাসে পরিণত হয়েছে। আমরা দাসত্বের জীবন অতিবাহিত করছি। এই জীবন হতে মুক্তি পেতে হলে মিসেবের মতো সমস্ত যুবকদের এগিয়ে আসতে হবে আর রাজার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। একদম ঠিক বলেছো কাকা, আমাদের প্রতিবাদ করে তুলতেই হবে। বলো, কারা কারা আমার প্রতিবাদের হাত হবে? আমরা সকলেই তোমার প্রতিবাদের হাত হব। আমরা দাসত্বের শৃঙ্খল ছিঁড়বই ছিঁড়ব। কে? সেনাপতি? হ্যাঁ রাজামশাই, আমি সেনাপতি। রক্ত এনেছো সেনাপতি? আজ পূর্ণিমা তিথি। জানি রাজামশাই, প্রতি পূর্ণিমায় জাদুকরী জিব্রা মানুষের রক্ত পান করে তার মায়াবী কালো জাদু শক্তি বৃদ্ধি করে। হ্যাঁ সেনাপতি, জাদুকরী জিব্রার মায়াবী কালো জাদুর কারণেই আজ আমি শক্তিশালী। প্রতিপক্ষ কোন রাজাই আমাকে পরাজিত করতে পারেনি। তাই তো আমি একের পর এক রাজ্যে জয়লাভ করে এই ছোট্ট আকাবা রাজ্যটাকে আজ আয়তনে এত বড় করেছি। প্রতি পূর্ণিমা রাতে আমি জাদুকরী জিব্রাকে প্রজাদের মুন্ডচ্ছেদ করে তাজা রক্ত উপহার দেব, আর তার বিনিময়ে তিনি আমার সুখ সমৃদ্ধি বৃদ্ধি করবেন। তবে হ্যাঁ, এই রহস্য শুধুমাত্র তুমি আর আমি ছাড়া কেউ জানে না, এমনকি মন্ত্রী আদিও নয়। আমি জানি রাজামশাই, আপনি চিন্তা করবেন না। এই গোপন রহস্যই থেকে যাবে, কখনো কেউ জানতে পারবে না।
আর দেরি না করে তুমি এখনই জাদুকরি জিব্রার কাছে যাও। আজ্ঞে রাজামশাই। সেনাপতি, রাজা আমার জন্য মানুষের তাজা রক্ত পাঠিয়েছেন। হ্যাঁ জাদুকরি জিব্রা, এই নিন মানুষের তাজা রক্ত। দারুণ স্বাদ। এইভাবেই রাজা আমায় যেন প্রতি পূর্ণিমার রাতে মানুষের তাজা রক্ত পাঠায়। অবশ্যই পাঠাবেন। আপনি শুধু আপনার মায়াবী কালো জাদু দিয়ে রাজাকে সাহায্য করে যান। তোরা গরু দিয়ে লাঙল দিচ্ছিস কেন? তোরা নিজেরা গরু ছাড়া লাঙল দে। এই, তুই লাঙল টান। আমায় মারবেন না, ক্ষমা করে দিন, আমায় ছেড়ে দিন। ওকে মেরো না। এ কি করছে সৈন্যরা? সৈন্য, কেন তুমি এই নিরীহ মানুষগুলোকে মারছো? ছেড়ে দাও ওদের। সাহসী এই মেয়েটিকে, যে নিজের প্রাণের ভয় না করে নিরীহ মানুষদের হয়ে রাজা আমেনহোতেপের সৈন্যদের সাথে লড়ছে। কে রে তুই, যে রাজার সৈন্যের চাবুক ধরার সাহস দেখাস? এ যে মনে হচ্ছে আমাদের মন্ত্রী আদিওর মেয়ে। মন্ত্রীর মেয়ে? মন্ত্রীর মেয়ে হয়ে তুমি এই তুচ্ছ মানুষগুলোর সঙ্গ দিচ্ছ? আমি কারো সঙ্গ দিচ্ছি না। আমি সঙ্গ দিচ্ছি ন্যায়ের, আর অন্যায়ের বিরোধিতা করছি। আর তোমরা যা করছো তা অন্যায়। আমরা যা করছি রাজার আদেশে। তার মানে তুমি বলতে চাইছো রাজামশাই অন্যায় করছেন? হ্যাঁ, প্রজাদের ওপর উনিও যা করছেন তা অন্যায়। উনি এই নিরীহ মানুষগুলোর ওপর অত্যাচার করছেন। এত বড় সাহস, তুই রাজার বিরোধিতা করিস?
আমাকে রাজার সৈন্যদের হাত থেকে বাঁচানোর জন্য ধন্যবাদ। ধন্যবাদ দেওয়ার কিছু নেই, এটা তো আমার কর্তব্য ছিল। কিন্তু আপনার বাড়ি কোথায়? এর আগে তো কখনো আপনাকে দেখিনি এখানে। আমি রিও পেট্রো, রাজা আমেনহোতেপের মন্ত্রী আদিওর একমাত্র কন্যা। ও, আপনি মন্ত্রীর মেয়ে? আপনার রাজা এত নিরীহ মানুষের ওপর অত্যাচার করেন, প্রজাদের জীবন দাসের জীবনে পরিণত করেছেন। আপনার বাবা মন্ত্রী হয়েও রাজার এই দুষ্কর্মে বাধা দেন না? নাকি তিনিও এই অত্যাচার করে মজা পান? রাজামশাই যা করেন তাতে আমার পিতার কোনো রকম যোগসূত্র নেই। তিনি ওনার কাছে নামমাত্র মন্ত্রী। রাজামশাই যা কিছু করেন সব সেনাপতির সহিত যোগ সাজসে করেন। আমার পিতা রাজার এই অন্যায় কার্য সমর্থন করেন না, আমিও সমর্থন করি না। তাই এই কৃষকদের ওপর অত্যাচার হতে দেখে নিজেকে আর সামলে রাখতে পারিনি। সৈন্যদের অন্যায় কার্যের মুখোমুখি প্রতিবাদ করেছি। আমায় ক্ষমা করবেন, না মানে না জেনে শুনে আপনাকে অনেক কিছু বলে ফেললাম, কিছু মনে করবেন না। রাজামশাই, আসতে পারি? আসুন। আমায় ডেকেছেন? মন্ত্রী, যা বলছি মন দিয়ে শুনে রাখুন, দ্বিতীয়বার জিজ্ঞাসা করবেন না। আপনার কন্যা রিও পেট্রা আজ যা করেছেন তার একমাত্র শাস্তি মৃত্যু। কিন্তু আপনার কন্যা বলে এই প্রথম করা অন্যায় ক্ষমা করে দিলাম। যদি দ্বিতীয়বার এই একই অন্যায় কাজ করে তাহলে রিও পেট্রা জ্যান্ত শরীরটাকে টুকরো টুকরো করে নীল নদের জলে ছুঁড়ে ফেলে দেব, নয়তো মরুভূমিতে পুঁতে দেব। কথাটা মনে রাখবেন এবং আপনার কন্যাকে ভালো করে বুঝিয়ে দেবেন। এখন আসতে পারেন। রিও, তুই এটা ঠিক করিসনি। রাজামশাই আজ আমায় ডেকে সাবধান করে দিয়েছেন, যদি আর কোনোদিনও তুই রাজার বিরুদ্ধে কোনো কথা বলিস তাহলে উনি আমাদের দুজনকেই হত্যা করে নদীর জলে ভাসিয়ে দেবে বলেছেন। জলে থেকে কুমিরের সাথে লড়াই করা যায় না রে মা। পিতা, আমি কোনো অন্যায় কাজ করিনি, অন্যায়ের প্রতিবাদ করেছি। রাজামশাই এই রাজ্যের প্রজাদের ওপর যা করছেন তা উনি ঠিক করছেন না। আর এই সত্য কথাটা বলতে আমি ভয় পাই না। তাই যতবারই আমি কোনো অন্যায় দেখব তার প্রতিবাদ করব। তুই বড় হয়েছিস, তাই আমার কথাটা বোঝার চেষ্টা করিস, নিজে থেকে বিপদ ডেকে আনিস না। আমি এখন আসছি। মা, কথাগুলো একটু একান্তে ভেবে দেখিস যে আমি যা বলছি তা ভুল না ঠিক। ও, তোরা সত্যি তোরা কাপুরুষ। তাই আমাকে হত্যা করার জন্য রাতের বেলা চোরের মতো এসেছিস।
আমেনহতেপ, তোরও পতন অবশ্যম্ভাবী। আকাবা রাজ্যের সমস্ত প্রজা ক্ষোভের আগুনে জ্বলছে। সেই আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়া শুধু সময়ের অপেক্ষা। আজ তুমি এসেছো, আমি খুব খুশি হয়েছি। রক্ত দাও 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 আমাকে। আমার যে তোমাকে চাই, তোমায় যে আমি ভীষণ ভালোবাসি আমেনহতেপ। আমিও তোমায় ভালোবাসি জিব্রা, কিন্তু আমাদের সম্পর্ক জনসমক্ষে আনার জন্য নয়। আমি তোমার চাহিদা মেটাবো, আর তুমি আমার শক্তি থেকে মহাশক্তিশালী করবে। আমার এই জাদু শক্তি যে শুধু তোমারই জন্য। তাই তো আমি প্রতি পূর্ণিমা রাতে কালনাগিনের ছোবল খেয়ে শরীরে বিষ ধারণ করি। খুব কষ্ট হয়, কিন্তু তোমার ভালোবাসার জন্য সেই কষ্ট কিছুই নয়। তাজা রক্ত, সাপের বিষ আমার মায়া কালো জাদু শক্তি বাড়ায়। আমি থাকতে তোমাকে কেউ পরাজিত করতে পারবে না। শুধুমাত্র এই হার তুমি সবসময় তোমার গলায় রাখবে, ভুলেও কখনো খুলবে না। আকাবার প্রজাগণ, আপনারা কি রাজা আমেনহতেপের রাজত্বে সুখে আছেন? না। শান্তিতে আছেন? না। তাহলে আমরা কেন রাজার দাসত্ব মেনে নেব? আর 5টা রাজ্যের প্রজাদের মতো আমাদের জীবনও কেন হবে না? মনের মধ্যে যদি রাজার ভীতি আমাদের মনকে নিয়ন্ত্রণ করে, তাহলে কোনো দিনও আমরা এই করুণ অবস্থা থেকে মুক্তি পাবো না। গতকাল রাতে 4 জন সৈন্য মিলে আমার উপর আক্রমণ করেছিল। আমি যদি সেই সময় জেগে না থাকতাম, আজ আমি আপনাদের সামনে উপস্থিতি হতে পারতাম না। আমরা আর কত সহ্য করব? রাজার অত্যাচার দিন দিন বেড়েই চলেছে। আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। রিওপেট্রো, আপনি এদিকে উঠে আসুন। আপনি কখন এলেন? অনেকক্ষণ আপনার বক্তৃতা শুনছিলাম। আপনিও আমাদের এই প্রতিবাদে আছেন? হ্যাঁ, আছি। আমাকে আপনি না বলে তুমি বললে বেশি খুশি হতাম। কিন্তু বিশেষ কাছের মানুষ ছাড়া তো কাউকে আপন বলা উচিত নয়। ধরে নাও আমি তোমার খুব কাছের মানুষ। আপনারা এনাকে চেনেন? ইনি হলেন রাজা আমেনহতেপের মন্ত্রী আদিওর মেয়ে। জানি আপনারা। আমি বলছি, আমি জানি আপনারা সকলেই ভাবছেন মন্ত্রীর কন্যা হয়ে আমি কেন আপনাদের সামনে আপনাদের প্রতিবাদে সামিল হতে এসেছি। হ্যাঁ, আমিও আমার পিতার কারণে রাজপ্রাসাদে রাজকীয়ভাবেই ছিলাম, কিন্তু প্রত্যহ নিরীহ প্রজাদের আর্তনাদ শুনে আমার ঘুম ভাঙত। নিরীহ প্রজাদের ক্ষতবিক্ষত রক্তাক্ত শরীর দেখে ঘুমাতে যেতাম। আমি তা সহ্য করতে পারতাম না। আমি মানুষ, আমার মধ্যে মন বলে একটা জিনিস আছে, যা রাজা সেনাপতিদের নেই, থাকলেও তা পাথরে পরিণত হয়েছে। আমার সেই রক্ত মাংসের মন আপনাদের দুঃখ কষ্ট দেখতে পারত না। রাজার প্রতিনিয়ত প্রজাদের ওপর অত্যাচার দেখে দেখে আমার বীতশ্রদ্ধ মন ক্লান্ত হয়ে গেছে। তাই সে বিদ্রোহী হয়ে উঠেছে রাজার বিরুদ্ধে। তাই আমিও আছি আপনাদের সাথে। আমিও চাই যাতে আপনারাও সুখে শান্তিতে থাকতে পারেন, রাজার দাস না হয়ে
আকাবা রাজ্যের সুখী প্রজা রূপে আপনারা বাঁচুন। তবে আমাদের যা কিছু করতে হবে সাবধানে এবং সঙ্গবদ্ধভাবে করতে হবে, আর তার জন্য আমাদের শুধু সুযোগের অপেক্ষায় থাকতে হবে। সুযোগ পেলেই আমরা সকলে মিলে রাজার সম্মুখে দাঁড়াবো। রাজার কাছ থেকে আমরা স্বাধীনতা চাইব। আমরা চাইব যাতে আমাদের আকাবার রাজ্য অত্যাচারবিহীন হোক, পুনরায় সুখ শান্তি ফিরে আসুক। আর যদি রাজা আমাদের দাবি না মানেন, রাজার সৈন্যরা আমাদের সকলকে যদি হত্যা করতে শুরু করেন, তাহলে রাজা আমাদের ক্রোধের আগুনে পুড়ে যাবে। রাজা আমেনহোতেপের রক্তে রাজ সিংহাসন পাপ মুক্ত হবে। রিও, এই আমার ছোট্ট ঘর। মা বছর 7 আগে মারা গেছেন। বাবাকে গত বছর রাজার সৈন্যরা বিনা অপরাধে পিটিয়ে মেরে ফেলে। থাক সেসব কথা, ঘরে চলো। রিও, বসো, আমি আসছি। ঘরে তেমন কিছু নেই যে তোমায় দেব। এই কটা খেজুর ছিল, খাও। না না, ঠিক আছে। আজ তুমি প্রথম আমার বাড়ি এলে, কিছু না খেলে আমার খারাপ লাগবে। দাও। এই অল্প দিনে তোমাকে এত ভালোবেসে ফেলবো বুঝতে পারিনি রিও। তুমি কত সুন্দর। মিসেব, বিকেল হয়ে এলো, এবার আমায় যেতে হবে। ও হ্যাঁ, তুমি এখন এসো। আমার হাতটা। ও, আবার এসো কিন্তু। আসবো আসবো মিসেব। আমিও তোমায় খুব ভালোবাসি। কি ব্যাপার সেনাপতি, তোমাকে এত উদ্বিগ্ন দেখাচ্ছে কেন? কি বলবো রাজামশাই, ঘরে শত্রু থাকতে আমাদের বাইরের শত্রুর কোনো প্রয়োজন নেই। তার মানে কে কে এই ঘরের শত্রু? মন্ত্রী কন্যা রিও প্যাট্রো। রিও প্যাট্রো গতকাল এমন এক সভায় উপস্থিত ছিল যেখানে আপনার বিরুদ্ধে বিদ্রোহ করার যোগসাজশ চলছিল। মিসেব নামে এক যুবক রাজ্যের সমস্ত প্রজাকে আপনার বিরুদ্ধে খেপিয়ে তুলছে। তারা হয়তো যে কোনো দিন এই রাজ্যে আক্রমণ করতে পারে। মন্ত্রী, আমি নিষেধ করা সত্ত্বেও তোমার কন্যা। রাজামশাই, আমার কন্যাকে ক্ষমা করে দিন। আর যদি কিছু করে তখন আপনি। চুপ, একদম চুপ। সেনাপতি, আজ বিকেল বেলা মন্ত্রী কন্যা রিও পেট্রার হাত পা জিভ কেটে চোখ দুটো উপড়ে নিয়ে জ্যান্ত নীল নদের জলে ফেলে দিয়ে আসবে। ওটাই ওর শাস্তি। ওকে হত্যা করবেন না রাজামশাই, ওকে ক্ষমা করে দিন। ওকে মারবেন না।
পালা, রাজামশাই তোর মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে, তুই তাড়াতাড়ি পালা। পালা, তুই এই রাজ্য থেকে অনেক অনেক দূরে পালিয়ে যা, নয়তো রাজার আদেশ মতো সৈন্যরা তোর শরীর টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দেবে। না পিতা, আমি তোমাকে এখানে ফেলে কোথাও যাব না। তুই পালা মা, নয়তো ওরা আমাদের দুজনকেই মেরে ফেলবে। তুই পালা। আমি তোমাকে ছেড়ে যেতে পারবো না পিতা, পারবো না। ওরা কাছে চলে এসেছে, পালা, তোকে আমার দিব্যি পালা, নয়তো নয়তো তুই আমার মরা মুখ দেখবি। না না, পালা। দরজা বন্ধ করে দাও। কি হয়েছে রিও? তুমি এত আতঙ্কিত কেন? তুমি কাঁদছো কেন? কি হয়েছে আমাকে বলো, বলো রিও, কি হয়েছে? ওরা আমার পিতাকে হত্যা করেছে, এবার এবার আমাকেও হত্যা করবে। ওরা ওরা নিশ্চয়ই আমার পিছু নিতে নিতে এখানে চলে আসবে। ওরা কারা? রাজা আমেনহোতেপের সৈন্যরা? আমি রাজার অন্যায় কাজের বিরোধিতা করি বলে তারা আমাকে হত্যা করতে চেয়েছিল, কিন্তু কিন্তু পিতা আমাকে বাঁচাতে গিয়ে ওরা আমার পিতার ধর থেকে মাথা আলাদা করে দিয়েছে। রাজা, সেনাপতি, সৈন্য সবাই আমার পিতাকে হত্যা করেছে। আমি তোমার পিতার মৃত্যুর বদলা নেব, আমি আমার পিতার মৃত্যুর বদলা নেব, সমস্ত নিরীহ প্রজাদের ওপর অত্যাচারের বদলা নেব আমি। নিশ্চয়ই কোনো সৈন্য। চুপ। রিও, আমাদের সেই সময় চলে এসেছে। এইবার রাজার উপর আমাদের আক্রমণ করতে হবে। সমস্ত কিছুর হিসেব নেওয়ার সময় এসেছে। তবে আমাদের এখন এখান থেকে পালাতে হবে। পরে সকল প্রজাদের একত্রিত করে আমরা খুব শীঘ্রই রাজাকে সিংহাসনচ্যুত করতে রাজার প্রাসাদের দিকে অগ্রসর হব।
সেই দিন রাতে মিসেভ রিওপ্যাট্রোকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এবং কিছুদিন আত্মগোপন করে চুপিসারে আকাবা রাজ্যের নির্যাতিত সকল প্রজাদের একত্রিত করে তীর, ধনুক, কুড়ুল, দা, লাঠি, সোটা নিয়ে রওনা দেয় রাজার প্রাসাদের উদ্দেশ্যে। অনেক পাপ করেছিস। রাজা হয়ে রাজধর্ম পালন না করে নিরীহ প্রজাদের ওপর অত্যাচার করেছিস। যারা তোর অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছে তাদের নির্বিচারে হত্যা করেছিস। মিসেভ, আমার পিতার মৃত্যুর হিসাব আমি নেব। আমি ছাড়বো না আমি। রিও 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 রাজা মারা গেছে। চলো রিও। প্রজাদের আক্রোশে রাজা আমেনহোতেপের প্রাসাদ শ্মশানপুরীতে পরিণত হয়। সেনাপতি কোনো ক্রমে নিজের প্রাণ বাঁচিয়ে লুকিয়েছিল। সকলে প্রাসাদ ছেড়ে যেতেই মৃত রাজাকে উঠে চাপিয়ে নিয়ে যাওয়া হয় জাদুকরী জিব্রার পোড়ো বাড়িতে। রাজা, আমি তোমাকে ছাড়া কি করব? আমার সব মায়াবী কালো জাদু শক্তি সব সব তোমার জন্য ছিল, তাও আমি তোমাকে হারালাম, বাঁচাতে পারলাম না। এই সেনাপতি, তুই জীবিত আছিস আর আমার রাজা মারা গেল। তোর কাজ তো রাজার জীবন রক্ষা করা, তাহলে তাহলে রাজা মরল কি করে? হ্যাঁ, তাহলে তুই রাজার জীবন না বাঁচিয়ে আগে নিজের জীবন বাঁচাচ্ছিলিস। তোর তো বেঁচে থাকার কোনো অধিকার নেই। মিসেভ, রিওপ্যাট্রো, তোরা নিজেদের মৃত্যুর জন্য তৈরি হ। তোমার শরীর আমি নষ্ট হতে দেব না। তোমার শরীরে আমি জাদুই তরলের প্রলেপ লাগিয়ে মমি করে রাখবো। রিও, আকাবার সমস্ত প্রজাগণ
তোমাকে রানী রূপে চাইছে। আমেনহোতেপের রাজত্ব ছিল রাতের মতো কালো। ওই দেখো, সূর্য উঠছে, রাত থেকে সকাল হচ্ছে, আর তোমার রাজত্ব হবে ওই দিনের আলোর মতো উজ্জ্বল। না না মিসেব, আমি রানী। না না, আমি না। রিও, তোমার পিতার আত্মবলিদান বৃথা হবে যদি তুমি রানী না হও। একজন মন্ত্রী কন্যা হিসেবে এই রাজ্যের সিংহাসনে বসার যোগ্য একমাত্র তুমি। আমরা রিও পেট্রোকে রানী রূপে আর তোমাকে সেনাপতি রূপে চাই। রিও পেট্রো একজন মায়ের মতো আমাদের সুখ দুঃখ দেখবেন, আর মিসেব, তুমি একজন বাবার মতো বহিরাগত আক্রমণ হতে আমাদের রক্ষা করবে। কি আমার সাথে সহমত তো? হ্যাঁ, আমরা সহমত, সহমত। আমার আমেনহোতেপ, তোমার কষ্ট আমি বুঝি। আমি তোমার সারা শরীরে কালো জাদুই প্রলেপ লাগিয়েছি। তুমি তুমি এই পিরামিডে চিরনিদ্রায় থাকবে ততদিন পর্যন্ত, যতদিন না ব্রহ্মাণ্ডের সমস্ত গ্রহ এক সরল রেখায় না আসে। আর আর যেদিন সব গ্রহ এক সরল রেখায় আসবে, সেদিন তুমি জেগে উঠবে, আরো শক্তিশালী হয়ে উঠবে। আর তখন তোমাকে মারা এক প্রকার অসম্ভব হয়ে উঠবে। রানী রিও পেট্রো, সেনাপতি মিসেবের সহিত আপনার বিবাহের সুসংবাদ এই রাজ্যে প্রচার করা হয়ে গেছে। বিবাহ পর্ব সম্পন্ন হলেই দুটো প্রেমের পাখি এক হবে, দুটো মন। রানীমা, সেনাপতি, আপনাদের সহিত সাক্ষাতের জন্য একজন মহিলা এসেছেন। ঠিক আছে, ওনাকে রাজসভায় অপেক্ষা করতে বলো, আমরা আসছি। রানীমার জয় হোক। আমি আপনার সাথে কিছু কথা বলতে চাই। রিও পেট্রো, মিসেব, তোরা রাজা আমেনহোতেপকে হত্যা করে ঠিক করিসনি, তার শাস্তি তোদের পেতেই হবে। এই মহিলাকে বন্দী করো। মিসেব, এই জন্মে আমরা এক হতে পারলাম না। সারস বউ, সারস বউ, সারস বউ, কি হয়েছে? তুমি আনমনা হয়ে কি ভাবছো? বীরের কথা? না স্বামী, জানো, গতকাল রাতে আমি একটা খুব খারাপ স্বপ্ন দেখেছি। সারা শরীরে কাপড় জড়ানো এক ভয়ানক মুখ
বারবার আমার মুখের সামনে আসছিল। আমি প্রচন্ড ভয় পেয়ে জেগে উঠি, আর ঘুমোতে পারিনি। তুমি ঘুমোচ্ছিলে, তাই আর তোমায় ডাকিনি। ধুর বোকা, স্বপ্ন কি কখনো সত্যি হয় নাকি? স্বপ্ন তো স্বপ্নই। আমার দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি রান্না করে দাও আমায়। দিচ্ছি। কি হলো সরস বউ, আজও তুমি সেই খারাপ স্বপ্নটা দেখলে বুঝি? হ্যাঁ, কেন কেন আমি এই দুঃস্বপ্ন বারবার দেখি? চলো সরস বউ, বাবাকে ডেকে সব কথা বলি। উনি সর্বজ্ঞানম ধ্যানের দ্বারা তোমার সব অতীত জানতে পারবেন। তুমি কেন বারবার একই স্বপ্ন দেখো, সর্বজ্ঞানম ধ্যানের দ্বারা বাবা তার উত্তর খুঁজে পেতে পারেন। তারপর সেই রাতেই কাঠুরিয়া তার বাবাকে ঘুম থেকে ডেকে তোলে এবং সারসবউ প্রত্যহ একই দুঃস্বপ্ন বারবার কেন দেখে তা জানতে তিনি ভোরের অপেক্ষা করলেন। ভোর হতেই তিনি সর্বজ্ঞানম ধ্যানের দ্বারা সারসবউ ও কাঠুরিয়ার পূর্বজন্ম সম্পর্কে জানতে পারেন এবং এটাও বলেন যে অত্যাচারী রাজা আমেনহোতেপের মৃত্যুর পর তার মমি জীবিত হয়ে উঠেছে এবং প্রতিশোধের আগুনে জ্বলছে। তার জন্যই সারসবউ ও কাঠুরিয়ার জীবন সংশয় আছে। এই সকল কথা তাদের জানিয়ে কাঠুরিয়ার পিতা নিজেও কিছুটা চিন্তিত হয়ে পড়েন। তোমরা তোমাদের পূর্বজন্মের কথা শুনলে তো? আমি সর্বজ্ঞানম ধ্যানে যা দেখলাম তা সত্যি খুব ভয়ঙ্কর। তোমাদের দুজনকে সর্বদা সতর্ক থাকতে হবে। যে কোনো সময় মমি তোমাদের উপর আক্রমণ করবে এবং মেরে ফেলার চেষ্টা করবে। তেজস, বাবা মেঘ চাদরে চেপে তুই আকাবা রাজ্যে যা আর সেখান থেকে শক্তিশালী মায়াবী তলোয়ার নিয়ে আয়। মায়াবী তলোয়ার শিরু মরুভূমির নিচে একটি সিন্দুকের ভেতর রাখা আছে। যদি ওই মায়াবী তলোয়ার আনতে পারিস তাহলে আমেনহোতেপের মমিকে চিরদিনের জন্য শেষ করে দিতে পারবি। কিন্তু আমি সেই তলোয়ার কি করে খুঁজে পাবো? এই পায়রা তোকে পথ দেখিয়ে নিয়ে যাবে। যেখানে সুলেমানি তলোয়ার আছে সেই স্থানে। সেখানে গিয়ে এই পায়রা সাদা ফুলে রজনীগন্ধায় পরিণত হয়ে আকাশ হতে মরুভূমির ওপর ঝরে পড়বে। যে স্থলে ফুল পড়বে তুই শুধুমাত্র সেই অংশটুকু খুঁড়লেই সোনার সিন্দুক পেয়ে যাবি, আর তার ভিতরেই রাখা আছে মায়াবী তলোয়ার। তুমি সাবধানে থেকো সারসবউ। আমি রাজা যুবরাজকে জানাবো যাতে তিনি বৌমার পাহারায় অনেকগুলো সৈন্য পাঠায়। আমিও আমার সবটুকু অলৌকিক ক্ষমতা দিয়ে আমেনহোতেপের মমি হতে বৌমাকে রক্ষা করব। তুই আর বিলম্ব না করে তাড়াতাড়ি রওনা দে বাবা। আমি আসছি, তুমি ভয় পেও না।
এদিকে যুবরাজ কাঠুরিয়ার পিতার থেকে সমস্ত কিছু জানতে পেরে তার অনেক দক্ষ সৈন্যকে পাঠিয়ে দেন সারস বউকে রক্ষা করার জন্য। এইখানেই তাহলে সুলেমানি তলোয়ার আছে, আমাকে এখানেই নামতে হবে। মেঘচাদর, ওইখানে চলো। তুমি ঘর থেকে বেরিও না মা, আমেনহোতেপের মমি এখানেও চলে এসেছে। তাড়াতাড়ি এসো স্বামী, নয়তো আমেনহোতেপের মমি আমাকে মেরে ফেলবে। পিতা, পিতা, আমার পিতাকে ছেড়ে দাও। স্বামী,
স্বামী, স্বামী, তুমি না এলে তোমাকে পূর্বজন্মে পাইনি, কিন্তু এই জন্মে আমাদের কেউ আলাদা করতে পারবে না। তেজস, তলোয়ার তুই পুনরায় সেই স্থানে রেখে দিয়ে আসিস। হ্যাঁ বাবা। তারপর সারস বউ ও কাঠুরিয়া দুজনে মিলে মেঘ চাদরে চেপে যথাস্থানে সুলেমানি তলোয়ার রেখে দিয়ে আসে।